করোনায় দেশে আরও 91 জনের মৃত্যু, 27,056 নমুনা পরীক্ষায় নতুন রোগী 4,559, শনাক্তের হার 16.85। ঢাকায় করোনা রোগীর সাধারণ বেড মিললেও এখনো আইসিইউ সংকট তীব্র, ডিএনসিসি হাসপাতালে গুরুতর রোগী ভর্তি। সিদ্ধিরগঞ্জের সহিংসতায় হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি পুলিশের, 23 মামলার তদন্তে সিআই। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি গোলাম। জানাচ্ছি পুরো খবর। টানা 4 দিন পর দেশে করোনায় মৃত্যু নামলো 100-র নিচে। মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 91 জনের। এ নিয়ে এ পর্যন্ত মোট প্রাণহানি হলো 10,588 জনের। এদিকে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,559 রোগী, শনাক্তের হার 16.85। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর রোগী শনাক্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। শুক্র ও শনিবার প্রাণহানি হয় 101 জন করে, রোববার মারা গেছে 102 জন, আর সোমবার মৃত্যু হয় 112 জনের। আর মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 91 জনের। এর মধ্যে 54 জনের বয়সী 60 বছরের বেশি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,559 নতুন রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.85। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত 7,27,780 জন। বিশেষজ্ঞরা বলছেন, সবাই সচেতন হলে সুফল পাওয়া যাবে, লকডাউনের নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ। লকডাউন একটা প্রক্রিয়া মাত্র, এই প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নিতে চাইলে, অর্থাৎ সংক্রমণটাকে কমিয়ে আনতে চাইলে এই লকডাউনের সময়ও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আরো বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন হচ্ছে মানে আমরা কম্পারেটিভলি স্বাস্থ্যবিধি কম মেনে চলবো সেটা কিন্তু নয়, বরং আরো বেশি সতর্ক থাকবো। এছাড়া করোনা মোকাবিলায় পরীক্ষা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড় এড়িয়ে চলা সর্বাবস্থায় এবং যতদূর সম্ভব বাড়ির বাইরে, বাসার বাইরে না যাওয়া, এবং তৃতীয়টি হলো যে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য যে কাজগুলো সেগুলো করা। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরও 6,811 জন রোগী। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ 6,28,111। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 দিনের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি। মঙ্গলবার বিকেলে আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভালো আছেন। সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার স্ত্রী রুনা লায়লা। এর আগে গত 14 এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেওয়ার পর সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন এই অভিনেতা। যেসব দেশ করোনা ভাইরাসের টিকা তৈরি করে না তাদেরকে সহায়তা দিতে উৎপাদক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ধারণকৃত ভাষণে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী করোনার টিকাকে বৈশ্বিক পণ্য হিসাবে আখ্যায়িত করেন। প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর একসঙ্গে কাজ করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, GAVI এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবশ্যই সদস্য রাষ্ট্রগুলোর অধিকার, সাম্য এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এই সংকটময় সময়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর তহবিল থেকে উন্নয়নশীল দেশগুলোর আরও বেশি সহায়তা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। WHO, Gavi and other relevant organizations must uphold the
বাংলাদেশ ন্যায়সঙ্গতভাবে ও ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্তৃত্বে বিশ্বাস করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-19 ভ্যাকসিনকে বৈশ্বিক গণপণ্য হিসেবে ঘোষণা করা উচিত। ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোকে সার্বজনীন ভ্যাকসিনের কভারেজ অর্জনের লক্ষ্যে অন্যদেরকেও ভ্যাকসিন তৈরি করতে সহায়তা করা উচিত। করোনায় টানা মৃত্যুর মিছিল বাড়লেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। বাজারসহ জনবহুল এলাকায় মাস্ক ছাড়া নির্বিঘ্নে চলাচল করছে রাজধানীর অনেকে। অবশ্য স্বাস্থ্যবিধি মানতে পুলিশের পক্ষ থেকে অভিযান চললেও তাতে খুব বেশি সাড়া দিচ্ছেন না তারা। প্রথম দিন মঙ্গলবার সকালে কুড়িল বিশ্ব রোড এলাকার চিত্র এটি। পুলিশের চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের। গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সড়কে বেড়েছে ব্যক্তিগত ও জরুরি পণ্য পরিবহন চলাচল। কুড়িল বিশ্ব রোডের মতো নগরীর অনেক সড়কে চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের। যদিও কঠোর লকডাউনের শুরুর দিকের চেয়ে এখন অনেকটা ঢিলেঢালা নজরদারি রাজধানীতে। যারা ঘরে থেকে বের হচ্ছেন তাদের বেশিরভাগই যৌক্তিক কারণ দেখিয়ে পার পেয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে। মহাখালীয়া গেছিলাম হাসপাতালে, আমার বাচ্চা পাতলা পায়খানা ছিল, 2 দিন ভর্তি ছিলাম। এখন আব্দুল্লাহপুর যাইতেছি, ছুটি দিয়ে দিছে। বাইরে হয়েছি ভাই, এটা আমরা অপরাধ, ঠিক আছে, সরকার অমান্য করছে ভাই, না বাইরেও পারি না, ফেডারেল জ্বালা। আবার যৌক্তিক কারণ না দেখাতে পেরে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। যদিও ঘর থেকে বের হওয়ার পেছনে দিয়েছেন মানবিক নানা কারণ। যে আমার ঘরে বাজার নাই গা, আমার আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, ঘরের ভিতরে দায়িত্ব আমার, কি করবো আমরা বলেন। 1 সপ্তাহ পর আজকে বেরিয়েছি, 2000 টাকা একটা মামলা দিয়ে দিছে অলরেডি। আমি উত্তরে চাকরি করে, ড্রাইভিং চাকরি যাচ্ছি, তো ওনাকে নিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে হয়তো স্যারে মামলা করলো। আমার তো কাগজপত্র সব আপডেট। পুলিশ বলছে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছে না। সরকারের যে নির্দেশনাগুলি আছে এগুলো আমরা পালন করতে পারি, জনগণকে আমরা বোঝাচ্ছি। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। হুন্ডায় যাচ্ছে 2 জন, সিগন্যাল দিলে বলে আমরা একই অফিসে কাজ করি, সহকর্মী, বন্ধু, এইভাবে অজুহাত দেয়। প্রকৃতপক্ষে তারা বন্ধুও না, এরা ওই বেআইনিভাবেই যাচ্ছে। কঠোর লকডাউনে মঙ্গলবার সকালের দিকে চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদ চোখে পড়লেও বেলা বাড়ার সাথে সাথে তা শিথিল হয়ে আসে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও বাইরে অকারণে বের হচ্ছে অনেকেই। লকডাউন ভেঙে দেশের বিভিন্ন জেলায় হাট বাজারে দেখা গেছে মানুষের ভিড়। সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের চকবাজার, লালখান বাজার, উত্তর কাট্টলী সহ বেশ কয়েকটি এলাকার 8টি পয়েন্ট রেড জোনের আওতায়। তবে শুরুর দিকে কড়াকড়ি আরোপ করা হলেও আবাসিক এলাকার ফটকগুলোতে প্রশাসনের পক্ষ থেকে ব্যানার ঝুলিয়ে দেয়া ছাড়া তেমন কোনো তৎপরতা নেই। বিনা প্রয়োজনে যারা বের হচ্ছে, ঢুকছে, তাদেরকে যাতে অন্তত একটু কন্ট্রোল করা যায়। আমাদের এলাকায় মানে কতজন রোগী আছে এটা কিন্তু আমরা ওনাদের থেকেও সঠিক তথ্যটা কিন্তু পাই নাই। মঙ্গলবার সকাল থেকে রংপুর মহানগরীর সড়কে যানবাহন ও বাজারে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দূরপাল্লার বাস চলাচল না করলেও অন্যান্য পরিবহনের চলাচল ছিল স্বাভাবিক। গার্মেন্টস খোলা না, প্রাইভেট সেক্টর খোলা না, শুধু সরকারি অফিস বন্ধ, আর বাজার তো সব চলা না, তো এখানে আর বলার কি আছে, সবাই তো খোলা, দাসপর অভিনয়। এদিকে লকডাউন উপেক্ষা করে যান চলাচল বেড়ে যাওয়ায় সিলেট নগরীর গুরুত্বপূর্ণ 14টি পয়েন্টে বাস দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। অনেকে এসেছে তামসা দেখার জন্য, কিন্তু আসলে তো একটা মহামারী তামসা না। অনেকভাবে চেষ্টা করতেছি লকডাউনে সীমিতভাবে চলাচলের জন্য, কিন্তু অনেকে মানতেছে না। এই জন্য আমরা ব্যারিকেড দিছি, জিজ্ঞাসাবাদ করে যাদের মুভমেন্ট পাস আছে তাদেরকেই শুধু আমরা অ্যালাউ করতেছি। খাগড়াছড়ির বাজারগুলোতে ব্যাপক ভিড়, সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটায় ব্যস্ত সবাই। প্রশাসনের টহল চলে গেলেই বাড়তে থাকে জনসমাগম। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটে গেল 6 দিনে 189টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা করা হয় প্রায় 1.5 লাখ টাকা। এদিকে করোনা পরিস্থিতিতে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মহীন 300 পরিবারের হাতে তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভর্তি শুরুর দ্বিতীয় দিনও গুরুতর রোগী এসেছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। প্রাথমিকভাবে সংকটাপন্ন এবং অন্য কোথাও বেড পাচ্ছেন না এমন ব্যক্তিদের ভর্তি নেওয়া হচ্ছে। এদিকে অন্য হাসপাতালে সাধারণ বেড থাকলেও আইসিইউ ফাঁকা মিলছে না। সোমবার সকাল থেকে 50টি আইসিইউ সহ 250 বেডে রোগী ভর্তি শুরু করে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল। মঙ্গলবার ঢাকাসহ সারা দেশ থেকে করোনা রোগী আসেন এখানে, আর তাদের বেশিরভাগই অন্য কোথাও বেড পাননি। সকাল 7টার দিকে মিরপুর 12 নম্বর থেকে আমরা কমিউনিটাল হসপিটালে গিয়েছি। আমার বাবার শ্বাসকষ্ট ছিল বেশি, তো কমিউনিটাল হসপিটালে সিট না থাকার কারণে তারা আমাদেরকে মহাখালী রেফার করে দিয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল থেকে আসছি, ওই টিভিতে শোনার পরে যে এখানে উদ্বোধন করছে, তারপর এটা শোনার পরে এখানে চলে আসছি। 50টি আইসিইউ সচল, মঙ্গল বুধবারের মধ্যে আরও 30টি প্রস্তুত হবে। এতে সব মিলিয়ে এখানে আইসিইউর সংখ্যা দাঁড়াবে 80টি। যারা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন তারা যেন আমাদের এখানে ইমিডিয়েটলি শিফট না করেন, তাহলে কিন্তু আমরা যারা নতুন আক্রান্ত হচ্ছে এবং যারা কোথাও কোনো সিট পাচ্ছে না তাদের কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমাদের সংকটের সৃষ্টি হবে। এদিকে ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। এতে ফাঁকা আছে সাধারণ বেড, তবে ঢাকার বেশিরভাগ হাসপাতালেই আছে আইসিইউ সংকট। গত 3 দিন কিন্তু আমাদের বেডের ফাঁকার সংখ্যা বেশি, পেশেন্ট ভর্তির সংখ্যা কম। আজকেও গতকালের চাইতে প্রায় 27 জন কম ভর্তি আছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যে ফুল হওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত ওইটা আসলে আমরা ভ্যাকেন্ট পাচ্ছি না। আইসিইউর ডিমান্ডটা কিন্তু থেকেই গেছে। এখন যে ইয়েটা কমে গেছে সেটা কিন্তু এই লকডাউনের একটা ইফেক্টও আছে। বাইরে থেকে রুগীরা এখন আসছে না, আগে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও রুগীরা আসতো এখানে। সব জায়গাতে কিন্তু শয্যা সংখ্যা সরকার বাড়িয়েছে, প্রতিটা হাসপাতালে কিছু না কিছু শয্যা বাড়ানো হয়েছে, এবং সক্ষমতা বেড়েছে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোও পেশেন্ট নিচ্ছে। তো আমার ধারণা যে যেহেতু অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, শয্যা তৈরি হয়েছে, সেখানে পেশেন্টরা ডাইলিউট হয়ে যাচ্ছে। তবে রাজধানীর কুমিটোলা হাসপাতালে এখনও সাধারণ বেডের অতিরিক্ত রোগী ভর্তি আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। তবে লকডাউনের কারণে সব কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে স্বাস্থ্য খাত তাদের কার্যক্রম বাড়িয়েছে। করোনা চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে বেড ও আইসিইউর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় গত বছরের মতো এবারও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতির অভিযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দুদকের গোয়েন্দারা। এসব বিষয়ে একটি কমিটি করে তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে দুদক। প্রাথমিকভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন চাইব। সেই প্রতিবেদন আমরা পর্যালোচনা করে দেখব যে সেই প্রতিবেদন বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। লকডাউন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রতিবেদন যেভাবে খবর বেরিয়েছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে হয়তো এটা আমরা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের যে আইন বিদ্যমান বিধিবিধান সেই আলোকে আমরা অগ্রসর হব। অর্থাৎ প্রথম দিকে এটি অনুসন্ধান এবং পরবর্তীতে তদন্ত এবং মামলা পর্যায়ে যেতে পারে। দুদকের গোয়েন্দাদের তথ্যের সাথে তদন্ত প্রতিবেদনের তথ্য না মিললে দুর্নীতির অভিযোগ নিজেরাই খতিয়ে দেখবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 2,45,00,000 মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এবং বিআইজিডির এক যৌথ সমীক্ষা বলছে 2021 সালের মার্চ পর্যন্ত দেশে এই নতুন দরিদ্র শ্রেণীর সংখ্যা জনসংখ্যার প্রায় 15% হয়েছে। মঙ্গলবার অনলাইন আলোচনায় বক্তারা বলেন, যারা সাধারণত দারিদ্র্যসীমার ওপরেই বসবাস করেন কিন্তু যে কোনো সংকটে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন, তাদের জরিপে নতুন দরিদ্র হিসেবে ধরা হয়েছে। লকডাউনে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে নতুন দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। জরিপের তথ্য থেকে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান জানান, গত বছর 27.3% বস্তিবাসী শহর ছেড়ে গ্রামে চলে যান, যাদের প্রায় 10% এখনও ফিরে আসেননি। আমাদের স্যাম্পলের মধ্যেই, যেটা এক ধরনের
প্রপুর স্যাম্পল ছিল, তার মধ্যে কিন্তু 4% চরম দরিদ্রের সংখ্যা বেড়েছে এক বছরে। 14.5% মার্চে নতুন দরিদ্র হিসাবে অবস্থান করছে। সো এইটা দিয়ে এক ধরনের আমরা যে ন্যাশনালি যদি আপনি চিন্তা করেন, ন্যাশনাল যেই দরিদ্রের নিচে যারা আছে তাদের একটা এস্টিমেশন সেটা তারা করবে, বাট এই দুইটা পরিসংখ্যান থেকে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধের সময় 3 মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মার্চ মাসের ঋণের কিস্তি জুন পর্যন্ত পরিশোধ করতে পারবে গ্রাহকরা। এ সময় ঋণ খেলাপি করা যাবে না। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনার কারণে যেসব গ্রাহক ঋণের কিস্তি পরিশোধের সমস্যায় পড়বেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী 2021 সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন গ্রাহক। ক্ষতিগ্রস্ত গ্রাহকের দণ্ড, সুদ এবং অতিরিক্ত ফি, চার্জ বা কমিশন আদায় না করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর এবং বরিশাল রুটে বুধবার থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার সংস্থার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত 3 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 এপ্রিল থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এদিকে বিশেষ বিবেচনায় ঢাকা থেকে চীনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের অনেক উন্নয়ন প্রকল্পে চীনের নাগরিকরা কাজ করছেন। বিষয়টি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। যাত্রীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্স বিশেষ বিবেচনায় ঢাকা চীন ফ্লাইট পরিচালনা করবে। এ নিয়ে মোট 6টি দেশের সাথে ফ্লাইট চালু হতে যাচ্ছে। উভয় সংকটে পড়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা। লকডাউন চলায় দোকান খুলতে পারছেন না, আবার পোশাক কারখানা চালু থাকায় পণ্য সরবরাহে চাপ দিচ্ছেন শিল্প মালিকরা। এই অবস্থায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য সরবরাহের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর সদরঘাটের চিত্তরঞ্জন এভিনিউ, রাস্তার দুপাশে বড় বড় শপিং মল ও মার্কেট ঘিরে মানুষের জটলা, অথচ লকডাউনে এত ভিড় থাকার কথা না। মার্কেটের সামনে ভিড় করা মানুষগুলোর বেশিরভাগই ব্যবসায়ী ও দোকানের কর্মচারী। কিছুক্ষণ পরপরই খুলছে মার্কেটের গেট, বের করা হচ্ছে মালামাল। ব্যবসায়ীরা জানান, এই সড়কের মার্কেটগুলোতে গার্মেন্টস অ্যাক্সেসরিজের দোকানই বেশি। কারখানা খোলা থাকায় তারা পণ্য সরবরাহে বাধ্য হচ্ছেন। কাস্টমার আমাদেরকে ফোন দেয়, গার্মেন্টস থেকে ফোন দেয়, যেই মালটা লাগবে ওইটা লাগবে, কাজ আমাদের শিপমেন্ট কাছে আসছে, আগামীকাল শিপমেন্ট, মাল যদি না পাঠান, যদি আমাদের শিপমেন্ট ক্যান্সেল হয় দায়িত্ব আপনার থাকবে। সরকার যেটা আদেশ করবে সেটা আমাদের নাগরিক হিসাবে মানতে হবে, কিন্তু সরকারেরও আমাদের ব্যবসায়ীদের সমস্যাগুলো অবশ্যই দেখতে হবে। কথা হয় পণ্য কিনতে আসা বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিদের সাথেও। তারা জানান, মার্কেট বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। গার্মেন্টস খোলা গার্মেন্টসের মতো চলতেছে, কিন্তু আমরা যে লোকাল এক্সপোর্টগুলো দিতাম সেটা তো এখন হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ, আশেপাশে সবগুলো মার্কেটে তো বন্ধ। মার্কেট বন্ধ, এখন আমি ট্রাই করতেছি, এটা তো এক্সপোর্ট তো করতেই হবে, ট্রাই করতেছি, হন্যে হয়ে ঘুরছি। এদিকে দোকান বন্ধ থাকায় চরম ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত দোকান খুলে দেয়া না হলে কর্মচারীদের বেতন ভাতাও বকেয়া হয়ে যাবে। একটা দোকানের ভাড়া দিতে হয় মাসে 50 থেকে 60,000 টাকা, সেখানে গোডাউন ভাড়া আছে 20,000 টাকা। আমাদের অর্থনৈতিক অবস্থা সেই আগের মতোই, গতবারের মতোই। গতবারও করোনা আমরা এরকমই ছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারি নাই, করতে পারি নাই। ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে খোলা জায়গায় ইফতার বিক্রির কারণে করোনা সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। কঠোর লকডাউনের 7ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতে ইফতার বিক্রি হয় অবাধে। এমনকি দোকানগুলোতে খাবার বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর লকডাউন। জীবন ও জীবিকা দুই সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে ইফতার বাজার নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।
ক্রেতা বিক্রেতা কেউই তোয়াক্কা করছেন না করোনার স্বাস্থ্যবিধি। রাজধানীতে এবার ইফতারের দোকান কম খুলেছে। এছাড়া ফুটপাতে ইফতার বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে অনেকেই সাজিয়েছেন পসরা। বিক্রেতার মুখে নেই মাস্ক। আমরা আসলে কেউ বলার মতো কোনো নাই, আসলে আমরা খুব তাড়াহুড়া করি আর কি। আগের তুলনায় 5 ভাগের 1 ভাগ এখন বেচা কিনে হয়। আগে 10,000 টাকা বেচা কিনে করলে এখন 2,000 টাকা বেচা কিনে করি। ইফতারের দোকানে যখন আমরা কিনতে আসি তখন সেই পরিবেশ থাকে না, এবং সেই পরিবেশে এখানে যারা ব্যবসা করে তারাও বজায় রাখে না। শুধু খোলা জায়গাতেই নয়, হোটেল রেস্তোরাঁগুলোতেও ইফতার বিক্রিকে ঘিরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদি না বসতে দিত দোকান তাহলে কেউ আসতো না, এখন ওনারা বিক্রি করে বিদায় আমাদের আসতে হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত তো হচ্ছেই না, আমরা আরও নিজেরা মিলে সামাজিক দূরত্বটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আসলে তেমন সম্ভব না, সামাজিক দূরত্ব সবাই ভিড় হয়ে যাচ্ছে। কঠোর লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী রেস্তোরাঁ বা খোলা জায়গায় খাবার খাওয়া যাবে না, খাবার কিনে বাসায় নিয়ে যেতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে চিকিৎসক পুলিশ বাকবিতণ্ডায় পাল্টাপাল্টি বিবৃতিকে অনভিপ্রেত বলেছে হাইকোর্ট। পাশাপাশি ক্ষমতার দম্ভ নয়, সবাইকে পেশাদারি আচরণ করতেও বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে সবাই দায়িত্বশীল আচরণ আশা করে। ওই ঘটনায় পাল্টা বিবৃতি কাম্য নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধে জোর দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বিষয়টি আদালতের নজরে আনেন, তবে তিনি সংক্ষুব্ধ ব্যক্তি না হওয়ায় এ নিয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতার ঘটনায় হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিতে চায় সংস্থাটি। এদিকে পুলিশ বলছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পায়তারা করেছিল মামুনুল। রোববার দুপুরে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হন হেফাজত নেতা মামুনুল হক। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবারই হেফাজতের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় হওয়া 23 মামলার তদন্ত ভার পায় সিআইডি। এর মধ্যে নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার তদন্ত করতে গিয়ে নাশকতায় মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান সিআইডি প্রধান। আমরা ওনার ইনভলভমেন্ট পেয়েছি, ইতিমধ্যেই পেয়েছি। আমরা অপেক্ষা করছি, এখন একটা কেস রিমান্ডে আছে, এটা শেষ হওয়ার পরপরই আমরা ওনাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। আমরা দেখেছি আমাদের এই কেসেও আমরা ইনভলভমেন্ট পেয়েছি আমরা প্রাথমিকভাবে। এছাড়া গত মার্চের শেষ সপ্তাহ থেকে মোদি বিরোধী আন্দোলনের নামে যারা দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ করেছে তাদের ইন্ধনদাতা নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে যে কাজগুলো হয়েছে এটা সম্পূর্ণ এটা আমাদের আইন বিরোধী কাজ হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং আনলফুল হয়েছে। সো আমরা এই মামলা কেসটা আমরা অলরেডি আমরা নিয়েছি এবং আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে মামলাগুলো তদন্ত শেষ করে আমরা চেষ্টা করব যে যারা এইসব আনলফুল কাজ করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য। এদিকে পুলিশ বলছে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক পথ দিতে চেয়েছিলেন মামুনুল। তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার ধর্মীভীরু যে মুসলিম বা ছোট ছোট বাচ্চাদেরকে যেন তেন প্রকারের প্রভোগ করে তার যে একটা উচ্চ বিলাস রাজনীতি পথ খায়েশ করা বা রাজনীতি পথ দখল করা বা ক্ষমতায় যাওয়া, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। ইসলামকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় থাকাই মামুনুলের মূল লক্ষ্য ছিল বলে জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তা এখন সবাই জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবিরের নানক বলেছেন, হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। সকালে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের 2 নেতা। মঙ্গলবার সকালে সরকারি বাসভবন থেকে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে হেফাজতের তাণ্ডব নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দাবি করেন, কোনো দল বা আলেমোলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা তাণ্ডব লীলায় সরাসরি জড়িত, বাড়িঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সময় ক্ষতি হতেই থাকবে।
হেফাজতের তাণ্ডব বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এসব সহিংসতায় বিএনপি জড়িত। বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয় হেফাজতে ইসলামের সাম্প্রতিক যে তাণ্ডব লীলা, তা শুধু তারা পৃষ্ঠপোষকই নয়, বরং এইসব ঘটনা, সহিংস ঘটনায় তারা জড়িত ছিল। হেফাজতের এই তাণ্ডবে আপনারা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এটা সবাই জানে। অপরদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেফাজত নিয়ে দলের কঠোর অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপির সাধারণ সম্পাদক বলেন সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে। সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে না, আপনি ফখরুল ইসলাম, আপনি আপনার দল মরালি ব্রেকডাউন হয়ে গিয়েছেন। সেই কারণেই আপনাদের কাছে সব মনে হয় যেন আপনারা ক্র্যাকডাউনে পতিত হয়েছেন। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদেরকে রেহাই দেওয়া হবে না। হেফাজতের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা। অপশক্তিতে পরিণত হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্ডিতে কাল শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট মিশন। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে সাদা পোশাকই সবচেয়ে দুর্বল বাংলাদেশ। তারপরেও টেস্ট অধিনায়ক মুমিনুলের বিশ্বাস, মাঠে সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। জানিয়েছেন পেসারদের প্রাধান্য দিয়ে সাজানো হবে একাদশ। অভিনব এক ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর 19 ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে টেস্ট স্কোয়াড। 21 জনের 6 ক্রিকেটারকে বাইরে রেখে বেছে নেওয়া হয়েছে 15 জনের দল। 9 ব্যাটসম্যান, 4 পেসার আর 2 স্পিনার আছেন দলে। ব্যাটিংয়ে মুমিনুল, লিটন, মুশফিক, তামিম, মিঠুন, শান্ত, সাদমান, সাইফ আর ইয়াসির। নতুন মুখ একটা, পেসার শরীফুল, সঙ্গে রাহি, তাসকিন আর এবাদত, আর স্পিন জুটি তাইজুল মিরাজ। বড্ড কঠিন সময়ে এই 15 থেকে 11 জন নামবেন সাদা পোশাকের পরীক্ষায়। অথচ অধিনায়কের সংবাদ সম্মেলনের শুরুটা হলো সাকিব প্রসঙ্গ দিয়ে। অবশ্যই আমরা সাকিবকে মিস করব, সে দলের সেরা ক্রিকেটার। তবে আমি বিশ্বাস করি তার ঘাটতি পূরণে অন্যরা সক্ষম। মঙ্গলবার দুপুর 2টায় অধিনায়ক যখন সংবাদ সম্মেলন করছেন তখনও ঘোষণা হয়নি প্রথম টেস্টের স্কোয়াড। মুমিনুলের বলা 17 জনের স্কোয়াড 1 ঘন্টা ব্যবধানে হয়ে গেল 15 জনের। তবে একটা বিষয় পরিষ্কার করেছেন তিনি, একাদশ গড়া হবে পেসারদের প্রাধান্য। আধিক্যটা একটু কম হবে না, কোনোভাবেই কম হবে না আশা করি। আর জিনিসটা পেস বোলিং কম্বিনেশনের দিকে বেশি যাবে। ক্রিকেট মাঠে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও ভালো না। টেস্টের অবস্থা আরও বেহাল। লঙ্কানদের বিপক্ষে 20 দেখায় 1 জয়ের বিপরীতে হার 16টি। এবার দ্বিতীয় সেই জয়ের খোঁজে মুমিনুলের দল। ক্রিকেট আপনি ফার্স্ট বলতে কিছুই নেই যে আগে কি হয়েছে এগুলা চিন্তা ভাবনা করে হলো আপনি। তো আপনি সামনে যদি আপনার আমাদের প্রসেস ঠিক থাকে, আমরা পার্টিকুলার যদি প্রসেস 5 দিনের খেলা 5 দিনে যদি আমরা ভালো প্রসেস নিয়ে খেলতে পারি তা আমরা হয়তো জয় নিয়ে বেরোতে পারবো ইনশাল্লাহ। 2019-এর পর টেস্টে শ্রীলঙ্কার ফর্ম আহামরি নয়, তাই নিজেদের মাঠে তারা সুযোগ নিতে চাইবে। অন্যদিকে শ্রীলঙ্কার পরিচিত কন্ডিশন বাড়তি সাহস যোগাচ্ছে টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের কারণে আবাহনী লিমিটেডের এএফসি কাপের খেলা অনিশ্চিত। দ্বিতীয় দফা লকডাউন বৃদ্ধি করায় আবারও বিপাকে আকাশী নীল। আগের সভায় জানানো হয়েছিল বিমান চলাচল স্বাভাবিক হলেই সিদ্ধান্ত আসবে, তবে সরকারের নতুন নির্দেশনায় টালমাটাল আবাহনী। এএফসিকে পুনরায় চিঠি দেবে ক্লাবটি। 28 এপ্রিল পর্যন্ত বিমান চলাচলের নিষেধাজ্ঞার কথা অবহিত করা হবে অংশগ্রহণকারী দলকে। 28 তারিখ পর্যন্ত যেহেতু বিমান চলাচল বন্ধ, আমাদের পক্ষে ট্রাভেল করাটা অনেকটা অনিশ্চিত হয়ে আছে। তো এই পরিপ্রেক্ষিতে এটা আমরা আবার পুনরায় এএফসিকে অবহিত করব এবং আমাদের সাথে যারা যে পার্টিসিপেটিং টিমগুলি আছে তাদেরকেও আমরা জানাবো এবং সম্মিলিতভাবে এটা আলাপ আলোচনার ভিত্তিতে এএফসি থেকে যেভাবে দিক নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। বিপুল অর্থের লোভে বড় ক্লাবগুলোকে নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের উত্থান, এমন আলোচনায় যখন উত্তাল ফুটবল বিশ্ব, তখন সুপার লিগের চেয়ারম্যান
ফ্লোরেন্তিনো পেরেজের অভিযোগ ইউএফার দিকে। একচেটিয়া ব্যবসা করে চলছে ইউএফা, রয়েছে স্বচ্ছতার অভাব, এমনটাই দাবি পেরেজের। অ্যানফিল্ড থেকে অ্যালেন্ড রোড, ম্যানচেস্টার থেকে লন্ডন, প্রতিবাদের সরব। যে সমর্থকদের কারণে বার্সা, রিয়াল, লিভারপুল, আর্সেনাল বিশ্বব্যাপী জনপ্রিয়, তাদের আরতি আজ উপেক্ষিত। আর্থিক লাভের চিন্তায় শীর্ষ ক্লাবগুলো জড়িয়েছে পেরেজ। ইউএফা একচেটিয়া বাণিজ্য করছে, তাদের কাজে স্বচ্ছতা নেই, বিশ্ব ফুটবল ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা ফুটবলকে বাঁচাতে চাইছি। সুপার লিগে অংশ নেওয়া ফুটবলাররা নিশ্চিন্ত থাকতে পারে, তারা জাতীয় দল থেকে বাদ পড়বে না। সুপার লিগের পরিকল্পনা বানচালের জন্য ইউএফা দ্বিধা তৈরি করছে। সুপার লিগের সিদ্ধান্তে খেলোয়াড় ও কোচদের একাংশ যেমন বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, তেমনি ক্ষুব্ধতা প্রকাশ পেয়েছে সমর্থকদের কণ্ঠেও। সমর্থকদের আক্ষেপ আকুতি আমি বুঝি, আমাকে তা নাড়া দেয়, কিন্তু এক্ষেত্রে দলের কিছু করার নেই। মালিকপক্ষ যেমনটা চাইবে তেমনটাই হবে। খুব খারাপ লাগছে। আমি 40 বছর ধরে টটেনহ্যামের সমর্থক, ক্লাবটিকে ভালোবাসি, কিন্তু যে পরিণতি হতে যাচ্ছে তা মানতে পারছি না। আমেরিকার মতো ফুটবল নিয়ে ব্যবসা করা ভালো কিছু হবে না। আর্সেনালের মালিক নিজ স্বার্থে সুপার লিগে জড়াচ্ছে, অতিরিক্ত লোভে এই সিদ্ধান্ত নিয়েছে। বড় প্রায় সব ক্লাব সুপার লিগে যোগ দিল, ফরাসি ও জার্মান শীর্ষ ক্লাব সে পথে হাঁটেনি। পিএসজির মালিক কাতারের ধনকুবের নাসির আল খেলাফির সাথে ইউএফা ও ফিফার সুসম্পর্ক। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের পরবর্তী সভাপতি হতে পারেন আল খেলাফি। সুপার লিগে অংশ না নেয়ার ক্ষেত্রে এসব বিষয়ের সাথে কাতার বিশ্বকাপের লাভ ক্ষতির হিসাবও বিবেচ্য ছিল। আর জার্মান ক্লাবগুলো বরাবরই সমর্থক অন্তপ্রাণ, সে কারণেই ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিচ্ছন্নতা কর্মী, হেল্পার কিংবা মেকানিক এখন ঢাকা দক্ষিণ সিটির গাড়ি চালক। তাদের কারোরই নেই ড্রাইভিং লাইসেন্স, অথচ রাজধানীর ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছেন বেপরোয়া। এমনকি নিয়োগ পাওয়া চালকের বদলে গাড়ি চালাচ্ছেন অন্য কেউ। বছরের পর বছর এমন অনিয়ম চললেও কর্পোরেশনের অজুহাত, গাড়ির তুলনায় তাদের চালক কম। রং সাইড দিয়ে বিট দর পেয়ে দক্ষিণ সিটির বর্জ্যের ট্র্যাক চালাচ্ছেন শুভ। যদিও এটি চালানোর কথা তার বাবা আবুল হোসেনের, কিন্তু তা না করে অন্য কাজ করেন তিনি। শুভ জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই 7 মাস ধরে সিটি কর্পোরেশনের গাড়ি চালাচ্ছেন তিনি। এখন গাড়ি চলে। ড্রাইভিং লাইসেন্স আছে? জি না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বেরোয়েছেন কেন? না, আব্বুর গাড়ি, আব্বুর শরীর ভালো না। সড়ক নিরাপদ করতে গুরু দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাঁধে। প্রতি মাসে দফায় দফায় সরকারের বিভিন্ন সংস্থার সাথে তিনি বৈঠক করছেন, কিন্তু তার দপ্তরের চালকরাই অনিরাপদ করছে সড়ক। অধিকাংশ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই, যে কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকের সংখ্যা 300-র বেশি, যাদের কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ হেল্পার বা মেকানিক। যাদের আছে তাদের অনেকে হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছেন ভারী যানবাহন। লাইসেন্স এখানে নাই, কিন্তু লাইসেন্স বাসায়। আগে চাক্কা মিস্ত্রি কাজ করতাম সিটি কর্পোরেশনে, ওইখান থেকে মনে করেন আস্তে আস্তে সবাই সাথে চলতে চলতে আস্তে আস্তে গাড়ি চালানো শিখছি। শিখার পরে এখন নিজে ড্রাইভ করি। পরিচ্ছন্নতা কর্মীও গাড়ি চালায়, কিন্তু সেটা আমি বলতে পারি না কারা কে, এটা কোন পদে আছে এটা জানি না, কিন্তু জানি যে এরা পরিবহনের সদস্য না। এখানেই অনিয়ম শেষ নয়। নিয়োগপ্রাপ্ত চালকের বদলে গাড়ি চালান অন্য কেউ। এই যেমন হারুনের গাড়ি চালাচ্ছেন মাসুদ। আমি বেড়েছি ওস্তাদ আইন, ওস্তাদের শরীর খারাপ। ড্রাইভিং লাইসেন্স আছে? জি আছে। ড্রাইভিং লাইসেন্স আনি নাই তো, বাসায় রেখে এসেছি। সাধারণের মতো সিটি কর্পোরেশনের চালকদের বিরুদ্ধে মামলা দিতে পারে না পুলিশ। লাইসেন্স নাই, বেপরোয়া চলে, এরকম গাড়ি আমাদের সামনে পড়লে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের কর্তৃপক্ষকে আমরা অবগত করি, আমরা গাড়ি নাম্বার বলি, তারা ব্যবস্থা নিবে, এই মর্মে আমাদের স্বীকারোক্তি দেয়। সিটি কর্পোরেশনের সহজ স্বীকারোক্তি, 513 গাড়ির বিপরীতে চালকের সংখ্যা কম। কেউ দুর্ঘটনা ঘটালে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা। ড্রাইভিং লাইসেন্স নেই এমন না, অনেক আমাদের ড্রাইভার না, এটা বলতে পারেন। আমাদের কিন্তু গাড়ির সংখ্যা চেয়ে আমাদের ড্রাইভার সংখ্যা কম। 2টো মামলা আছে ড্রাইভার নেওয়ার বিষয়ে। তারপর আমরা বিজ্ঞপ্তি যে ড্রাইভার নিচ্ছি আমরা, এই পদ শূন্য হচ্ছে কিন্তু রেগুলার।
তা আমাদের মধ্যে আমরা দক্ষ শ্রমিক নিয়োগ করে কিন্তু সিটি কর্পোরেশন হলেও তাদের চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নিবন্ধন বাধ্যতামূলক বলে মত গণপরিবহন বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি খরচ কমলেও এলপিজির বাড়তি দাম বেঁধে দিয়েছে বিইআরসি। এপ্রিলে আন্তর্জাতিক বাজারে প্রতি টনের দাম কমেছে $65, অথচ দেশে বিক্রি করা হচ্ছে মার্চের চড়া দামে। এটি স্বীকার করে নিয়ন্ত্রণ সংস্থা বলছে, দাম নির্ধারণের হেরফের গ্রাহকদের মেনে নিতে হবে, কারণ আমদানি খরচের সাথে মিল রেখে এলপিজির দাম ঠিক করতে গণশুনানি লাগবে। 12 এপ্রিল এলপিজির দাম ঠিক করে দেয় এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সে সময় আমদানি খরচ ধরা হয় মার্চের, অথচ মার্চের তুলনায় এপ্রিলে প্রতি টন এলপিজি আমদানিতে খরচ কমেছে $65। এ হিসেবে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম হওয়ার কথা $910 টাকা, বিইআরসি যা বেঁধে দিয়েছে $975 টাকা। মার্চের আমদানি খরচের উপর দাম ঠিক করা হয়েছে, অথচ ব্যবসায়ীরা আমদানি খরচ মেটাচ্ছেন এপ্রিলের দরে। তাই এখন ব্যবসায়ীরা চুপ, কিন্তু এর উল্টো হলেই ক্ষুব্ধ হন তারা। প্রতি মাসেরটা প্রতি মাসের সিপির সঙ্গে মিলায় করাটা হয়নি। এখন পর্যন্ত যে মেকানিজম, সে মেকানিজম কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। এখন এটা নিয়ে এসে কথা বলে লাভ নেই। আপনারা তাহলে নেক্সট মিটিং ইয়েতে আসেন, সাধারণ সভায় আসেন, গণশুনানিতে আসেন, সেখানে লেট আস ডিসাইড যে সৌদি সিপি যখন ডিক্লেয়ার হবে অটোমেটিক্যালি আমরা কম্পিউটারে ওইভাবে সেট করে ফেলবো। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, দাম নির্ধারণে ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে বিইআরসি। অবৈধভাবে বাড়ানোর বেনিফিট দিয়ে গেছে বিআরসি, বা ধারাবাহিকভাবে মূল্য নির্ধারণ না করে বছরের পর বছর এখন কমে গেছে, তাদেরকে বাড়ার দাম ধরে আবার নির্ধারণ করেছে। এটা বিআরসির চরমভাবে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। দাম নির্ধারণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা না থাকায় দাম বর্জন করেছে ক্যাব। পুনরায় গণশুনানির দাবি জানিয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে বিইআরসিকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি বছর বোরো মৌসুমে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাওরে আসেন কয়েক হাজার চাষি। জিরাতি হিসেবে পরিচিত এসব চাষিদের বছরের অর্ধেক সময় কাটে এই হাওরেই। তবে সরকারি তালিকায় নাম না থাকায় কোনো রকম বিপর্যয়ী প্রণোদনা পায় না তারা। বংশ পরম্পরায় হাওরের চাষের উপর নির্ভরশীল এই জিরাতিরা চায় সরকারি স্বীকৃতি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লাখপুর গ্রামের কৃষক গোলাপ মিয়া এবছরের কার্তিক মাসে এসেছেন ইটনা উপজেলার কুনিয়ার হাওরে। জমিপত্তর নিয়ে করেছেন বোরো ধানের আবাদ, এখন প্রস্তুতি নিচ্ছেন ফসল ঘরে তোলার। কৈশোর থেকে বাবার সাথে হাওড়ে আসতে শুরু করেন গোলাপ মিয়া। এখন বছরে 6 মাসই কাটে কাঁচা ঘরের এই অস্থায়ী আবাসে। আমরা বাপ দাদারাও জিরাত করতে আসতো, আমরা এখন আসি, এসে কার্তিক মাসে আসি, বৈশাখ মাস পর্যন্ত তাই যাই, আল্লাহ যাই দান দেয় তাই মারাইয়া আমরা বর্ষাকালে পানি আসলে তাই গড়গলা ভাঙিয়ে নিয়ে আমরা চলে যাই। গোলাপ মিয়ার মতো অন্তত আরো 20,000 জিরাতি প্রতি বছর হাওড়ে আসেন চাষাবাদ করতে। কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদি উপজেলা সহ বিভিন্ন এলাকার চাষিরা বিস্তীর্ণ হাওড়ে মাসের পর মাস কাটান জীবিকার তাগিদে। আইসি দেওয়ার জন্য আল্লাহ দু দাওয়াই তাহলে দায় তারাম, আর দু না দাওয়াই তাহলে যেমন গেল কালকে। আমরা ব্যবসা নাই, এটি আমরা করে কেমন লাগে, লস হইলে লাভ হইলে আমরা করে কেমন লাগে। মেশিনের বানিয়েও গায়ে মেশিন দুজি সুবিধা না, আমরা বিলের বানিয়ে আরো মেশিনের বানিয়ে যে বালা। জিরাতি কৃষকদের জীবনমান উন্নত করতে তাদের তালিকাভুক্ত করে সরকারি সহযোগিতার আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। বড় ফসল আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তারা আমাদের রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এখানে ভালো পানীয় সুব্যবস্থা নাই, স্যানিটেশনের সমস্যা আছে। তাদেরকে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আওতায় আনা যায় তাহলে তারা উৎসাহ ভরে আরও বেশি কাজ করবে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। চলতি বছর জেলায় 1,67,000 হেক্টর বোরো আবাদের মধ্যে হাওড়ে হয়েছে 1,03,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফোর্বসের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিলেন 9 বাংলাদেশি তরুণ। সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখায় অনূর্ধ্ব 30 বছর বয়সী এশীয় অঞ্চলের 300 তরুণের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এই বিজনেস সাময়িকী।
2011 সাল থেকে নানা ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য এশিয়ার 30 বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। 2016 সাল থেকে 20 সাল পর্যন্ত 9 বাংলাদেশি তরুণ তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। এবারই প্রথম একসঙ্গে 9 বাংলাদেশের জায়গা হলো এই তালিকায়। তারা প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই বাণিজ্যে অবদান রাখায় তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিত্তিক উদ্যোগ গেস্ট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস ও মোতাসিম বীর রহমান, স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব স্থান করে নিয়েছেন এতে। এই এনজিওটির 23 দেশে 1,500 স্বেচ্ছাসেবক রয়েছেন। হাত ধোয়া, স্যানিটেশন সহ ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তারা। তালিকায় এসেছে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি, হাইড্রোপ্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা রিদিতা ও মোহাম্মদ জাহিন রোহান রাজিন ও পিকাবোর সহ প্রতিষ্ঠাতা মরিন তালুকদারের নামও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।